ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরছি। জাহিদ চৌধুরী, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। জানবেন আজ শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ মামলার রায় হওয়ার কথা। সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ বাজেয়াপ্ত চেয়েছে প্রসিকিউশন। আর এই ঘিরে আপনি জানেন যে সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ককটেল ব্লাস্ট, কয়েকটা জায়গায় গাড়িতে আগুন। আসলে আজকে যে মামলার রায়টি হওয়ার কথা ট্রাইব্যুনাল থেকে, সেই রায়ের জন্য কিন্তু সারা জাতি অপেক্ষা করে আছে। দেশের মানুষ, বিশেষ করে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা এবং তার সহযোগীরা, সরকারি দলের ক্যাডাররা এবং সরকারি বাহিনী সবাই মিলে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় এবং নেতৃত্বে যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার আমরা দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 15 মাস হলো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। ট্রাইব্যুনাল তাদের কার্যক্রম শুরু করেছে, ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে এবং এই পুনর্গঠিত ট্রাইব্যুনাল আজকে রায়ের দিন ধার্য করেছে। দীর্ঘ শুনানি শেষে আমরা দেখেছি এখানে 52 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে শত শত এভিডেন্স, প্রায় 8500 পৃষ্ঠার অভিযোগপত্র শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি কোনো আইনজীবী নিয়োগ করেননি। সরকার এখান থেকে একজন আইনজীবী দিয়েছিল এবং তার সওয়াল জবাব, তার জেরা, সমস্ত কিছু ট্রাইব্যুনালে আমরা প্রত্যক্ষ করেছি এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসছিল, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমরা ট্রাইব্যুনালের সরাসরি সম্প্রচার দেখেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, যে বিচার কার্যক্রম সরাসরি বাংলাদেশ টেলিভিশন এবং এর মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং প্রতিনিয়তই শেখ হাসিনার আইনজীবী এবং সরকারি প্রসিকিউশনের আইনজীবীরা ব্রিফ করেছেন সাংবাদিকদের উপস্থিতিতে পুরো বিচার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তো এইখানে আমরা বিশেষভাবে যে বিষয়গুলো লক্ষ্য করেছি, যে শেখ হাসিনার এই গণহত্যার এবং শেখ হাসিনার এই মানবতা বিরোধী অপরাধের যে খতিয়ান, যে ফিরিস্তি, এটা একটা তরতাজা ঘটনা। এই তরতাজা ঘটনার এত শত শত এভিডেন্স, এটা মনে হয় অতীতে বাংলাদেশে কেন কোনো ঘটনার বিচারের জন্য এত তরতাজা এভিডেন্স পাওয়া যায়নি। আমরা দেখেছি একের পর এক ওনার অডিও কল, যেগুলা ফরেন্সিকের মাধ্যমে এইগুলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। দেশি বিদেশি সংস্থা এগুলোর সত্যতা নিশ্চিত করেছে। বিদেশি সংস্থার মধ্যে আমি প্রথমেই যে বিষয়টি উল্লেখ করব, যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তারা দীর্ঘদিন বাংলাদেশে এসে তদন্ত চালিয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ তারা গ্রহণ করেছে। যদিও সরাসরি এই জাতিসংঘের তদন্তের বিষয়গুলো এই ট্রাইব্যুনালে উত্থাপিত হয়নি, তবে রেফারেন্স হিসাবে, এভিডেন্স হিসাবে, ডকুমেন্টস হিসাবে এগুলাও কিন্তু সন্নিবেশিত হয়েছে। সো এর বাইরে আমরা দেখেছি ইন্ডিভিজুয়ালি বিবিসিও এটা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছে, আল জাজিরা করেছে, ফিনান্সিয়াল টাইমস করেছে এবং দেশি বিদেশি অসংখ্য গণমাধ্যম ইন্ডিভিজুয়ালিও এগুলোর তদন্ত করে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে এবং তারা ডকুমেন্ট সহ, অডিও সহ, ভিডিও সহ বিভিন্ন এভিডেন্স। আমি একটু জানতে চাই, বিবিসিকে ইন্টারভিউ দিয়েছিলেন শেখ হাসিনা, সেখানে উনি দাবি করেছেন আজকের এই রায়কে নিয়ে, বলছেন এই বিচার শুরু থেকে পূর্ণ নির্ধারিত দোষী সাব্যস্তের রায় দিকে এগোচ্ছিল। এইটা এই অতি সম্প্রতি, সেটা আরেকটা চ্যাপ্টার, যে উনি ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত সরকারের সহযোগিতা নিয়েই অতি সম্প্রতি উনি বিভিন্ন মিডিয়ায়, ভারতের মিডিয়াগুলো এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় ইমেইলের মাধ্যমে নাকি ইন্টারভিউ দিচ্ছেন। বাংলাদেশ এটার কড়া প্রতিবাদ জানিয়েছে যে একজন পলাতক, তাকে ভারত একে তো আশ্রয় দিয়েছে, এইভাবে পারে না। বাংলাদেশ ভারতের কাছে ফরমালি তাকে ফেরত দেওয়ার জন্য বলেছিল, বিচার কাজে অংশ নেওয়ার জন্য
উনি যাতে উপস্থিত থাকেন, উনি যাতে আইনজীবী নিয়োগ করেন, সেগুলো উনি কিছুই করেননি। ভারত সরকারও তাকে ফিরিয়ে দেয়নি। আবার তাকে দিয়ে এখন এক ধরনের একটা প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে। এই যে অপরাধী হয়, চোর কি কোনোদিন বলে, অপরাধী কি কোনোদিন বলে আমি অপরাধ করছি? কিন্তু তার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রমাণগুলা এত অখাট্য যে এইটা নিয়ে আসলে প্রশ্ন তোলার কারো কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কারণ আমরা দেখেছি, সারা জাতি দেখেছে, সারা বিশ্ব দেখেছে যে উনি কিভাবে এই জুলাইয়ের ঘটনার সময় হ্যাঁ, কিভাবে আমরা দেখেছি কিভাবে নির্দেশ দিয়েছে। এবং শুধু তাই নয়, 15.5 বছর গুম খুনের সাথে ওনার কিভাবে সম্পৃক্ততা, তারও অংশ বিশেষ আমরা এখানে শুনেছি। সো এইখানে তার এই যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কারণ সাধারণ একজন নাগরিক হিসেবে তার বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, তার এক্সপার্ট হওয়ার দরকার নাই। তারপরেও আমি বলবো যে ট্রাইব্যুনাল এখানে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এখানে পুরো জিনিসগুলো তুলেছে। আর আপনি যে কথাটি বলছিলেন যে তারা ককটেল মারছে কিংবা কয়েকটা জায়গায় গাড়ি পোড়াচ্ছে, এটা তো আওয়ামী লীগ এই কাজে তো সবসময় তারা সেরা, আপনি জানেন। কিন্তু জি, আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই। এটা পুরো এইটা দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার মনে হয় যে এই বিচার, জি, আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে, জাহিদ চৌধুরী, আমরা ফিরবো আপনার কাছে। সাইফুর রহমান তপন, আমরা জাহিদ চৌধুরীর আলোচনা শুনছিলাম, একই প্রশ্ন, রায়কে ঘিরে আসলে একটা উত্তেজনা তৈরি হয়েছে, ককটেল বিস্ফোরণ, বা আমরা জানি যে উপদেষ্টা রেজওয়ানা হাসানের বাসার সামনেও ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং আপনি জানেন যে এই রায়কে ঘিরে আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ, তারা আবার কমপ্লিট শাটডাউন ডেকেছে। ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হলো যে বিচারটা কতটা স্বচ্ছভাবে হচ্ছে বা কোন কোন এভিডেন্সের ভিত্তিতে কি সিদ্ধান্ত দেয়া হচ্ছে, এটা আসলে রায় না দেখে এই বিষয়ে মানে কমপ্লিট মন্তব্য করা যাবে না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই যে বিচার প্রক্রিয়াটা, সেই বিচার প্রক্রিয়ায় এখানে কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি। সে বিষয়টার মধ্যে একটা হলো যে জাজ হিসেবে, জাস্টিস হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগ নিয়ে প্রথমেই কিন্তু প্রশ্ন উঠেছিল, মানে নানান মহলে প্রশ্ন উঠেছে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং কি তাদের যে পলিটিক্যাল যে এফিলিয়েশন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। দ্বিতীয় বিষয় হলো ডিফেন্সে যাকে দেওয়া হয়েছে, যাকে আইনজীবী হিসেবে দেওয়া হয়েছে, একটা ভিডিও তো অলরেডি বেরিয়েছে সেখানে জাজদের সাথে কথাবার্তার যে ভিডিও, তো এইটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মানে ওনার ইনক্লাইনেশনটা কোন দিকে, সেটা অর্থাৎ আসামির সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নাই, সেটা যাকে অভিযুক্ত কোনো সম্পর্ক। দ্বিতীয় বিষয় হলো প্রসিকিউশনের পরিচয় তো আমরা খুব ভালো করে জানি সেটা। তো এইটা কিন্তু এই যে ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ার এটা একটু দুর্বলতা বলে আমি মনে করি সেটা। দ্বিতীয় বিষয় হলো যে বিচারটা হচ্ছে আপনার যে অভিযুক্ত, আসামি 3 জন আমি যতটুকু জানি, যেটা রায় দেওয়া হবে, ওদের 2 জন হলো অনুপস্থিত, একজন যিনি আছেন তিনি আবার রাজসাক্ষী হয়ে গেছেন। তো এটা খুব ইন্টারেস্টিং যে যখন আপনার হাতে মানে অকাট্য প্রমাণ থেকে, তখন আপনি কেন একজন অপরাধীকে রাজসাক্ষী হিসেবে নেবেন সেটা। তো এইটা অনেক প্রশ্ন উঠেছে। আমি অনেক এই যে বিভিন্ন আওয়ামী লীগের সহযোগীদের কথা বলছি না, যারা অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল এমন কিছু দলের পক্ষ থেকেও কিন্তু প্রশ্ন তোলা যে এই যে রাজসাক্ষী করা হলো, কেন এই রাজসাক্ষী করা হলো, কারা করলো, তাদের মধ্য দিয়ে সেটা। ফলে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর জবাব কিন্তু এগুলো খোঁজা হবে সেটা। কারণ এই রায়টা তো কালকে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে না,
তাই নিয়ে আলোচনা কিন্তু চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো 3 জনের মধ্যে একজন রাজশাহী হয়ে গেছেন, আর 2 জন তো নাই এখানে। ফলে আপনি বিচার করবেন, রায় দিবেন, হয়তো সর্বোচ্চ শাস্তি আপনি দিতে পারবেন। দেখি, এটা কিন্তু খুব গুরুতর, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার, যে বিচারটা কতটা, মানে আমি বলবো যে কতটা হচ্ছে সেই বিচার, সেটা কিন্তু, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তারা শহীদ হলেন, তারা কতক্ষণ ন্যায় বিচার পাচ্ছেন, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাবে। সেটা যে জাহিদ সাহেব যে বললেন যে এই যে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং যে মিশনটা আসছিল, তারা কিন্তু কোনো তদন্ত করে নাই, তারা নিজেরাই বলছে তারা ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য এসেছিল। এবং তারা ওখানে পরিষ্কার করে বলছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে অপরাধের ধরন দেখে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে বলা যায়। কিন্তু কোনো আদালতে যদি এই বিষয়টাকে, অর্থাৎ তাদের যে বক্তব্য, এই বক্তব্যকে যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে আরো গভীর তদন্ত, আরো নিবিড় তদন্ত করতে হবে। ওইটার পরের লাইনটাই হলো এটা লেখা আছে। আমরা কিন্তু দেখিনি যে এই বিষয়টার মধ্যে দিয়ে নিবিড় তদন্ত যেটাকে বলে সেরকম ভাবে করা হয়েছে বলে আমরা দেখিনি সেটা। এবং এখানে একটু তাড়াহুড়ো কিন্তু এখানে আছে। একটু খেয়াল করে দেখুন, অ্যাটর্নি জেনারেল তো উনি বলতেই পারেন, তিনি আইনজীবী যেহেতু, তিনি বলতে পারেন। আইন উপদেষ্টা যিনি, তিনি বলছেন, তথ্য উপদেষ্টা যিনি, তিনি বলছেন আমি কবে আইন হবে, রায়টা তারা পেয়ে যাবেন, সেটা তারা বলছেন। সেটা আমরা জানি যে যুদ্ধাপরাধ বিচার যখন হয়েছিল, সেটাও কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার ছিল। এই সময়ে যখন আইন প্রতিমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যখন এই ধরনের মন্তব্য করতেন, তখন কিন্তু এটার ব্যাপক সমালোচনা হতো, এবং রাইটলি সেই সমালোচনাটা হতো যে তারা রায়ের জন্য। জি সাইফুর রহমান তপন, আমরা আলোচনায় ফিরবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জাহিদ চৌধুরী এবং সাইফুর রহমান তপন। ফিরছি আলোচনায়। জাহিদ চৌধুরী, আমরা বিরতির আগে সাইফুর রহমান তপনের সাথে কথা বলছিলাম। আমারও একটি প্রশ্ন সাইফুর রহমানের তপনের সাথে, যে একজন অপরাধী আসলে কিভাবে রাজসাক্ষী হইল? আমি এটার আনসার দিচ্ছি। আমি শুরুতেই আপনাকে যে কথাটা বলি যে আমাদের সাইফুর রহমান তপন সাহেব বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন। আমার কাছে এর কিছু খুবই উদ্ভট মনে হয়েছে যে উনি কোথায় এগুলা পেলেন, কিংবা কেন এই প্রশ্নগুলা উনি উত্থাপন করছেন। এই ল্যাঙ্গুয়েজে তো শেখ হাসিনাও কিংবা তার দলের লোকজনও বলেন না। যেমন জাজ নিয়োগ প্রক্রিয়া, জাজের কি হয়েছে? উনি তো একটা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, ওনার যোগ্যতা নিয়ে কেন প্রশ্ন উঠতে পারে? একটা লোক যদি ডিস্ট্রিক্ট জাজ হিসেবে রিটায়ারমেন্ট পর্যন্ত যেতে পারে, তো ডিস্ট্রিক্ট জাজ থেকে তো এই জাজ নিয়োগ হয়ে অতীতে অসংখ্য রেফারেন্স আছে, এবং হাইকোর্টে তো সবসময় হয়ে আসছে এরকম ডিস্ট্রিক্ট জাজ থেকে এসে ইয়েতে, এবং অন্য 2জনও তাদের যোগ্যতা নিয়ে কোনো সময় কথা উঠছে, এবং উনি খুবই মেরিটোরিয়াস। আমি যেটা জানি যে উনি বিচারাঙ্গনে খুবই পরিচিত ব্যক্তি, যিনি টিম লিড করছেন, ওয়ান থিং। সেকেন্ডলি, আপনি পলিটিক্যাল প্রসিকিউশনের পলিটিক্যাল এফিলিয়েশন নিয়ে, এটা আইনে কি কোথাও আছে যে পলিটিক্যাল এফিলিয়েশন আপনি বলছেন? উনি কোনো দলের দায়িত্বে নাই, কোনো ইয়েতে নাই, ওনার এফিলিয়েশন তো থাকতেই পারে। এটা তো আইনে কোথাও এটার বাধা কি আছে যে প্রসিকিউশন পলিটিক্যাল এফিলিয়েশন থাকতে পারবে না? আমার জানা নাই। আমি যতটুকু জানি, আমি দীর্ঘদিন ধরে আমার পেশাগত জীবন, 40 বছরের জীবনে আমি জাস্টিস শাহাবুদ্দিন আহমদের কোর্টও কভার করেছি, অ্যাপিলেট ডিভিশনে, যখন উনি চিফ জাস্টিস ছিলেন। মামলায় তখন আপনার মানব জমিনের সম্পাদক মহোদয়ের একটা মামলা ছিল মতিউর রহমান চৌধুরীর, ওই সময় কভার করতে গেছিলাম। বিভিন্ন সময় আমি কোর্টে বিভিন্ন ইয়েতে কভার করতে গেছি, এবং এগুলা নিয়ে শত শত রিপোর্ট করেছি আমার সাংবাদিকতার জীবনে। কোর্ট রিপোর্টও করেছি, এর মধ্যে পলিটিক্যাল রিপোর্টার আমি যদিও মেইনলি ছিলাম, এখন আস্তে আস্তে অন্য জায়গায় চলে আসছে। এনিওয়ে, এটা গেল আরেকটা বিষয়, প্রসিকিউশনের পরিচয়। আর যেটা উনি বলছেন যে আপনার শেখ হাসিনার যে সরকার নিযুক্ত আইনজীবীর ব্যাপারে, তো শেখ হাসিনাকে সমস্ত প্রসিডিওর মেনটেন করে, আপনারা ভালো করেই জানেন যে
সবগুলা করে উনি কিন্তু কোনো আইনজীবী নিয়োগ করেননি। তারপরে যেটা আইনি যেটা বলা আছে একজন আইনজীবী দেওয়া হয়েছে, উনি নিজস্ব, আমি এটা নিজেও বিশ্বাস করি যে উনি যদি নিজের কোনো আইনজীবী নিয়োগ করতেন শেখ হাসিনা, তাহলে তিনি হয়তো এই সরকার নিয়োজিত আইনজীবীর চেয়ে আরো বেটার আর্গুমেন্ট করতে পারতেন, আরো বেটার করতে পারতেন যদি টিম থাকতো, কিন্তু ওনারা তো এটা করেননি। সুতরাং যাকে দেওয়া হয়েছে উনার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নাই, যোগ্যতা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু আর্গুমেন্টের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনা যদি নিয়োগ করতেন তাইলে বেটার হতো, মানে আরো ভালো এইগুলার সল জব গুলা হতো, এটা ক্রস গুলা হতো, ক্রস এক্সামিনেশন যখন হয়। আমি পার্সোনালি কিন্তু 4 দিন কোর্টে উপস্থিত থেকে প্রসিডিংসটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি সাংবাদিক হিসেবে আমার কিউরিওসিটি থেকে আমি গিয়েছিলাম, এটা মানে আমার কনসার্ন রিপোর্টাররা দায়িত্ব পালন করছেন, তারপরে আমি এডিশনাল আমার অফিস থেকে গেছিলাম যে দেখার জন্য, যে প্রসিডিংসটা শোনার জন্য, এটার একটা সাক্ষী হয়ে থাকার জন্য যে কি ঘটনা ঘটছে, কিভাবে হচ্ছে। সেখানেও আমি কিন্তু দেখেছি, এখানে আমার কাছে কোনো প্রক্রিয়া কোনো পর্যায়ে মনে হয়নি। আরেকটা বিষয় আমি যে এটাকে কোনো ব্যত্যয় করছে কিংবা নর্মালি এতে, উনি একটা জিনিস বলেছেন যে জাতিসংঘের তদন্ত সংস্থা, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা অনুসন্ধান করেছে, এটার উপর কিন্তু কোনো বিচারই হয় না। আমি তো বললাম যে এটাকে কোর্টে কিন্তু জাস্ট একটা আপনার রেফারেন্স হিসেবে দেওয়া হয় না, এই রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এইটার উপর ভিত্তি করে কোনো জাজমেন্ট হবে না, জি আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই। জাজমেন্ট হবে না। তো এখন এটা কিন্তু জাজমেন্ট এটার উপর বেস করে হচ্ছে না। আর উনি যেটা বললেন যে আরো বেশি তদন্ত হয়নি, নিবিড় তদন্তের কথা বলেছিল, ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং যে আরো দিনের পর দিন তদন্ত হয়েছে, তদন্ত সংস্থাগুলো ইন্ডিভিজুয়াল তদন্ত করে বের করে আনছে এবং সাক্ষীগুলোকে হাজির করা হয়েছে। আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই। জাহিদ চৌধুরী, জি সাইফুর রহমান তপন, শুনছিলাম আমরা জাহিদ চৌধুরীর কথা। জি আমি যেটা বলছি সেটা হলো যে ধরুন একজন ডিস্ট্রিক্ট জাজ তিনি মানে এখানে আমি যতটুকু জানি যে আইসিপি আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল আছে, সে ট্রাইব্যুনালের জাজ যারা হন তারা হাইকোর্ট থেকে আসেন, হাইকোর্টের জাজদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়। সেটা এটা আইন মেনে এখানে আইনের বাইরে কিছু করা হয় নাই। না না দেখুন, আমি আইনি কি বেআইনি আমি সেটা সেই মন্তব্য করছি না, আমি প্রক্রিয়াটার কথা বলছি সেটা। কারণ এই আইনি বেআইনি বলার মতো যোগ্যতা আমার নাই, আমি প্রক্রিয়াটার কথা বলছি। একজন ডিস্ট্রিক্ট জাজের যে অভিজ্ঞতা আর একজন হাইকোর্টের জাজ হওয়ার পরে তার যে অভিজ্ঞতা, দুইয়ের মধ্যে পার্থক্য আছে, মামলার ধরনের মধ্যে পার্থক্য আছে, মাইন্ডসেটের মধ্যে পার্থক্য আছে। এবং আমাদের এখানে যে এই যে আইসিটি যে যে আইনের মধ্য দিয়ে যে বিচার হয়, যে ধরনের ক্রাইম, যে ক্রাইমগুলোর যে বিচার হয়, এই 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 বিচার কোনো ডিস্ট্রিক্ট জাজ করেন না কোনোদিন সেটা। তো ফলে যেটা আমি অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে একজন ডিস্ট্রিক্ট জাজকে আপনি বসাতেই পারেন আইন মেনে। যেমন ধরুন যে আইনে লেখা ছিল, এখন নতুন আইনে যদি এটা পরিবর্তন করা হয়েছে, হাইকোর্টের জাজ কারা হতে পারবে, 10 বছরের আইন পেশায় থাকার তার যে লয়ার উনি হইতে পারেন, তাহলে উনি পরে বিচার করেন কিভাবে? হ্যাঁ সেটাই বলছি, সেটা তো আইনে লেখা আছে। কিন্তু আপনি যখন এরকম অসংখ্য স্কিল আছে যারা নামকাও বাস্তে প্র্যাকটিস করেছেন 10 বছর, এবং গত সরকারের আমলে এই ধরনের প্রচুর মানে জাজকে নিয়োগ দেওয়া হয়েছে, ওগুলো প্রশ্ন উঠেছিল সেটা। এখন ওই জাজকে আপনি যখন এরকম মামলায় বিচার করতে দিতেন, তখন আপনি কি সুবিচার প্রত্যাশা করতে পারেন? আপনি কি ন্যায় বিচার প্রত্যাশা করতে পারেন? বিচার করবেন, ওনার কাছ থেকে সুবিচার আপনি আশা করবেন না কেন? একজন জাজ 40 বছর বিচার করার পর রিটায়ারমেন্টে যাচ্ছেন, সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ হিসেবে। দুই ধরনের জাজরা যেই ধরনের ক্রাইম বিচার করেন, আইসিটিতে যে ক্রাইমের বিচার হচ্ছে, দুটার ধরন। আমরা এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জাহিদ চৌধুরী, ধন্যবাদ সাইফুর রহমান তপন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।